নমস্কার বন্ধুরা, গল্পকথক মিতার পরিবারে আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের পড়ে শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প। গল্পটির নাম দুঃখ বিলাস। ভগবান যাকে দেন তাকে বুঝি এমনি করেই দেন। ভোলানাথকে আমি নিজে দেখেছি। নোংরা একটা বস্তির এক টেরে দুখানি টিনের ঘরে বাস করতে। রাস্তায় একদিন দেখা হলো। জিজ্ঞাসা করলাম, কি হে ভোলানাথ, কেমন আছো? ভোলানাথ কোথায় যেন যাচ্ছিল, থমকে দাঁড়ালো। ম্লান হাসি হেসে বললে, ভগবান যেমন রেখেছেন। বললাম, ভগবান রাখেন নাকি মানুষকে? ভোলানাথ বললে, রাখেন তো। বলেই সে আমাকে পাল্টা প্রশ্ন করে বসলে, ভগবানকে বিশ্বাস করো? বললাম, কখনো করি, আবার কখনো করি না। ভোলানাথ বললে, তার মানেই বিশ্বাস করো না। যাকগে, পথে দাঁড়িয়ে ওসব কথা হয় না। সময় যদি পাই কোনো দিন তো বুঝিয়ে দেব। এখন আমার একটু কাজ আছে, আমি চলি। কোথায় যাচ্ছ? দেখি যদি 2-5 টাকা কোথাও ধার পাই। হাতে একটি টাকাও নাই, এখনো বাজার হয়নি। জিজ্ঞাসা করলাম, তুমি না চাকরি করতে? ভোলানাথ বললে, চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি করে যা পেতাম তাতে আমার সংসার চলতো না। এখন চলবে কেমন করে? ধার দেনা করে তো সংসার চালানো যায় না। ভোলানাথ বললে, জানি, একটা ব্যবসা করব ভাবছি। বলেই সে চলে যাচ্ছিল। আমি তাকে ডাকলাম। 5টা টাকা তার হাতে দিয়ে বললাম, এই টাকাটা রাখো, ধার দিলাম। 5 টাকার নোটখানি হাতে নিয়ে চোখ বুজে কপালে হাত ঠেকিয়ে মনে হলো যেন সে তার ভগবানকে কৃতজ্ঞতা জানালে। জিজ্ঞাসা করলাম, ওটা কি হলো? ভোলানাথ বললে, তোমার হাতে দিয়ে যিনি এই বিপদ থেকে আমাকে রক্ষা করলেন তার কাছে বললাম তিনি যেন তোমার মঙ্গল করেন। যাকগে, ওসব কথা তুমি বুঝবে না। আমি চললাম ভাই। ভোলানাথ চলে গেল। মানুষটিকে আমার মন্দ লাগে না। কবে কখন সেই বাল্যকালে একটা স্কুলে আমরা একসঙ্গে পড়েছিলাম। তারপর ছাড়াছাড়ি হয়ে গিয়েছিলাম বহুদিন। বিয়ে থা করে সংসারী হয়েছি যখন, 2টো ছেলের বাপ, তখন একদিন থিয়েটার দেখতে গিয়ে ভোলানাথের সঙ্গে দেখা। সেও থিয়েটার দেখতে এসেছিল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। আমাকে দেখেই সে চিনতে পেরেছিল ঠিক। স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলে। সাধারণ গৃহস্থ ঘরের বউ যেমন হয় তেমনি, গ্রামের মেয়ে। পরিচয় করিয়ে দেবার পরেই তার মাথার ঘোমটাটা আরো টেনে নিয়ে ভদ্রমহিলা লজ্জায় যেন আরো বেশি জড়সড় হয়ে গেল। কাপড় চোপড়ের ফাঁকে ফাঁকে যেটুকু দেখতে পেলাম তাইতেই মনে হলো তার গায়ের রং ফর্সা, কিন্তু সুন্দরী মোটেই নয়। ভোলানাথ তার চেয়ে অনেক সুন্দর দেখতে। যাকগে, পরস্ত্রী সম্পর্কে আলোচনা করা উচিত নয়। ভোলানাথ সেই দিন আমাকে বলেছিল, কোনো এক সওদাগরি অফিসে চাকরি করে সে, 150 টাকা মাইনে। তখনকার দিনে 150 টাকা আজকের তুলনায় অনেক বেশি। তবু সে বলেছিল তার কষ্টের সীমা নেই। পোষ্য অনেকগুলি, ভাই ভাইপো, বিধবা বোন, ইত্যাদি ইত্যাদি। তার নিজের ছেলেপুলে তখনও হয়নি। তারপর পথে ঘাটে মাঝে মাঝে দেখা হতো ভোলানাথের সঙ্গে। দাঁড়িয়ে দুটো কথা বলতো, বাস এই পর্যন্তই। তবু তাকে আমার ভালো লাগে। আর ভালো লাগে বলেই 5টা টাকা সেদিন তাকে আমি দিয়েছিলাম। 5-10টা টাকা আমার কাছে কিছুই নয়। কলকাতা শহরে বাবা আমার জন্যে যে বিষয় সম্পত্তি রেখে গেছেন, টাকার জন্য আমাকে চিন্তা করতে হবে না কোনোদিনই। সে 5টা টাকার কথা আমি ভুলেই গিয়েছিলাম। বছরখানেক পরে হঠাৎ একদিন দেখি বৃষ্টিতে ভিজতে ভিজতে ভোলানাথ আমার বাড়ির ফটকে এসে দাঁড়ালো।
বাইরের ঘরে বসে আমি একটা নোভেল পড়ছিলাম। কিসের একটা গোলমাল শুনে মুখ তুলে তাকাতেই দেখি দারোয়ান তাকে ঢুকতে দেবে না কিছুতেই। ভোলানাথ কিন্তু ঢুকবেই। দারোয়ান পরিষ্কার হিন্দিতে বলছে, বাবু এখন ব্যস্ত আছেন, যার তার সঙ্গে দেখা করবেন না। ভোলানাথ কিন্তু তার অপূর্ব হিন্দি সমানে চালিয়ে যাচ্ছে। আমি যার তার নেহি হ্যাঁ, আমি তোমার বাবু কা বহুত বন্ধু হ্যাঁ, একসঙ্গে স্কুলে পড়তা হাম লোগ। বলো যে ভোলানাথ দেখা করতে মাংতা। दारोआन बोले, हाँ हाँ समझ गया, अब चलिए, हम फटिक बंद करेगा। भोलानाथ चेंचिए उठल, क्या? मुंह का ऊपर फटक बंद करेगा? हम वृष्टि का जल में भीजता तुम दिखता नहीं? हम कुकुर बेड़ाल नहीं है, हम मानुष है। ফটকের পাশে কাঠের তৈরি ছোট একটা খুপড়ি ছিল। তারই ভেতর একটা টুলের ওপর বসে বসে দারোয়ান এতক্ষণ কথা বলছিল। এবার সে ফটক বন্ধ করবার জন্য সত্যিই বেরিয়ে এলো সেখান থেকে। ভোলানাথ এবার নিরুপায় হয়ে বলে উঠল, আচ্ছা, টেলিফোন মে তোমার বাবু কো হাম বল দেগা, তখন তোমার চাকরি কেমন করকে থাকে তাই দেখেগা। হাসি আর কিছুতেই চাপতে পারছিলাম না আমি। এরকম ভাবে আর আমার বসে থাকা উচিত নয়। ভোলানাথকে দেখেই আমার সেই ৫টা টাকার কথা মনে পড়ল। অযাচিত ভাবে ৫টা টাকা দিয়েছে তাকে। দেওয়া বোধহয় উচিত হয়নি, কারণ আমার অবস্থা সে জানে। এবার নিশ্চয়ই সে এসেছে আরো বেশি কিছু ধার চাইতে। অবস্থা যাদের ভালো নয়, এইরকম ব্যবহারই তাদের কাছ থেকে পেয়ে এসেছি চিরকাল। টাকা ধার নিয়ে পরিশোধ করবার কথা তারা ভুলে তো যায়ই, এমনকি আত্মসম্মান বিসর্জন দিয়ে আবার আসে ধার চাইতে, হাতে পায়ে ধরে, কান্নাকাটি করে। ভোলানাথ যদি তা করে তো করুক, দেব না হয় আরো কিছু। বেরিয়ে এলাম ঘর থেকে। আমাকে বেরিয়ে আসতে দেখেই রাম সিং দারোয়ান তটস্থ হয়ে সেলাম করে দাঁড়ালো। বললাম, ভোলানাথ এসো। দারোয়ান পথ ছেড়ে দিলে। ভোলানাথ রাম সিংয়ের মুখের পানে কটমট করে তাকিয়ে বললে, দেখা? বলেই সে হাসতে হাসতে আমার দিকে এগিয়ে এলো। ভোলানাথকে বসালাম আমার ঘরে। বললাম, বসো, চা খাও। ভোলানাথ বললে, না ভাই, আমার বসবার সময় নেই। বলেই সে তার জামার পকেট থেকে ৫ টাকার একখানি নোট বের করে আমার হাতে দিয়ে বললে, সেদিন যে উপকার তুমি আমার করেছিলে চিরদিন মনে রাখবো। হাসতে হাসতে বললাম, টাকা ধার নিয়ে নিজে এসে ফেরত দিয়ে যায় সেরকম মানুষ নিশ্চয়ই আছে এই দুনিয়ায়, কিন্তু আমার জীবনে দেখলাম এই প্রথম। আমি তো ভেবেছিলাম তুমি আবার ধার চাইতে এসেছো। ভগবান করুন তা যেন আর না চাইতে হয়। বলেই আবার সে তেমনি চোখ বুজে হাত দুটি কপালে ঠেকিয়ে বোধ করি তার ভগবানকেই প্রণাম করলে। ভেবেছিলাম তার কষ্টের দিন ঘুচে গেছে, আবার হয়তো সে চাকরি পেয়েছে। কিন্তু না, ভোলানাথ বললে, বলেছি তো সেদিন, চাকরি আমি আর করব না। বস্তির একটি ঘর ভাড়া নিয়ে ছোট্ট একটি দোকান করেছি। লাভ হচ্ছে যৎ সামান্য। ইচ্ছে আছে বড় কিছু করবার। এতে আমার চলবে না ভাই, আমার খরচ অনেক। ভোলানাথ সেদিন বেশিক্ষণ বসতে পারলে না, চলে গেল। যাবার সময় বলে গেল, খাবার লোক আমার অনেক আছে, কিন্তু সাহায্য করবার লোক একমাত্র ওই। বলেই হাতটি মাথার ওপর তুলে বোধ করি আবার তার সেই ভগবানকে দেখিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল ঘর থেকে। সেই যে গেল, বহুকাল তার সঙ্গে আমার আর দেখা হয়নি। যুদ্ধ বাধল। জার্মান আর জাপান একজোট হয়ে সসাগ্রা পৃথিবীর অধীশ্বর হতে চাইলে। ইংরেজরা উদ্বিগ্ন হয়ে পড়ল তার ভারত সাম্রাজ্য রক্ষা করবার জন্য। দলে দলে ইংরেজ আর আমেরিকান সৈন্য এসে
সারা ভারতবর্ষে ছাউনি ফেললে। চারিদিকে কত রকমের কত কাজ চলতে লাগলো। দেশে বেকার আর কেউ রইল না। টাকা পয়সার ছড়াছড়ি। ঠিকাদারে আর ব্যবসাদারে দেশ ছেয়ে গেল। ভোলানাথের কথা একবার মনে হলো। আহা, বেচারা, এই সুযোগে যদি সে গ্রহণ করতে পারে তো ভালো হয়। মনে হলো তার সঙ্গে হঠাৎ কোনোদিন যদি দেখা হয় তো জানিয়ে দেব। কোথায় সে থাকে আমি জানি। গোয়া বাগানের পাশ দিয়ে সরু একটা গলির ভেতর দিয়ে সোজা উত্তরমুখ চলে গেলেই তাদের বস্তিটা পাওয়া যায়। কিন্তু একটি দিনের জন্য যাওয়া আমার আর হয়ে উঠল না। নিজের ঘর সংসার নিয়ে বড় বেশি ব্যস্ত হয়ে উঠেছি তখন। কত রকমের কত কথা শুনেছি। কেউ বলছে রাত 2:30টার সময় রেডিও সেট খুললেই শুনতে পাবে। সাইগন রেডিও বলছে, এইবার আমাদের নেতাজি কি বলছেন শুনুন। সুভাষচন্দ্র তখন ব্রিটিশ সিংহের চোখে ধুলো দিয়ে খাস কলকাতা শহর থেকে অন্তর্হিত হয়েছেন। ইংরেজ তাকে খোঁজাখুঁজি করে হয়রান হয়ে গেছে, কোথাও পায়নি। সুভাষচন্দ্র আসুন, আমরা তাকে মাথায় করে নেব। কিন্তু কলকাতায় যদি বোমা পড়ে তাহলেই তো গেছি। সবাই বলছে পড়ল বলে। সাইরেন বাজলেই আকাশের দিকে তাকাই, বুক ঢিপ ঢিপ করে। ছেলেপুলে নিয়ে দূর দূর করে নিচে নেমে যাই। লুকোবার আর পথ পাই না। এমনই যখন অবস্থা তখন একদিন রাত্রির বেলা সত্যি সত্যি বোমা পড়ে গেল হাতিবাগান বাজারে। বাস, দেখতে দেখতে কলকাতা শহর ফাঁকা। কলকাতার বাইরে যার যেখানে জায়গা ছিল পালালো। যাদের ছিল না তারাও পানাগাঁয়ের দিকে মাথা গোজবার একটুখানি আশ্রয় খুঁজে নিলে। আমার অত বড় বাড়ি খালি করে কোথায় যাই সেই ভাবনায় 3 রাত্রি ঘুম হলো না। শেষ পর্যন্ত সপরিবারে চলে গেলাম মধুপুরে। চেঞ্জও হলো, পালানোও হলো। চুলোয় যাক ভোলানাথ, আপনি বাঁচলে বাপের নাম। মধুপুরে রইলাম অনেক দিন। যুদ্ধ শেষ হয়ে গেল। হিটলারের সশাগ্রা পৃথিবীর অধীশ্বর আর হয়ে ওঠা হলো না। বাইরের যুদ্ধ শেষ হলো, কিন্তু আমাদের ঘরে ঢুকলো এক সর্বনাশা যুদ্ধ। ভারতবর্ষ স্বাধীনতা চাইলে, ইংরেজ দিলে স্বাধীনতা, কিন্তু সে স্বাধীনতার সঙ্গে মিশিয়ে দিলে একটুখানি বিষ। তিলে তিলে একটু একটু করে জ্বলে মরবার চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়ে তারা চলে গেল। মরিয়া হয়ে অমৃত ভেবে আমরা তাই পান করে ফেললাম। আমার মেজ ছেলেটি স্বাস্থ্য চর্চা করতে গিয়ে কিসের চর্চা করছিল জানি না, পুলিশের রিপোর্ট পেয়ে মেডিকেল হাসপাতালে গিয়ে দেখি অজ্ঞাত আততায়ীর ছুরির আঘাতে সে মৃত্যুশয্যায়। 3 দিন পরে আমার সেই প্রিয় সন্তানের মৃতদেহ শ্মশানে রেখে এলাম। 1 মাস যেতে না যেতেই আমার বড় ছেলে ভাতৃহত্যার প্রতিশোধ নিলে। আমার বন্দুক দিয়ে এক মুসলমান যুবককে হত্যা করে ধরা পড়ল। মামলা চলল 1 বছর ধরে। কে যে তাকে হত্যা করেছে তার নিরাকরণ হলো না। বিচারে তার হলো 3 বছর জেল। তার উপর আমার পিতামহ পূর্ববঙ্গে এক বিরাট সম্পত্তি খরিদ করেছিলেন। পাকিস্তানে তার সমাধি চরিত হলো। এমনই সব নানান সমস্যায় জড়িয়ে পড়ে দুশ্চিন্তায় যখন জ্বলে পুড়ে মরছি, তখন একদিন মনে পড়েছিল ভোলানাথের কথা। ভেবেছিলাম এই বিপদের দিনে কি আমার করা উচিত তাকে জিজ্ঞাসা করব। গিয়েছিলাম গোয়া বাগানে। শুনলাম যুদ্ধের আগেই সে চলে গেছে সেখান থেকে। কোথায় গেছে কেউ বলতে পারলে না। বিগত কয়েক বছরে অনেক কিছু ওলটপালট হয়ে গেছে। ভোলানাথও বুঝি তারই ভেতর গেছে তলিয়ে। আগে ভাবতাম শুধু দৈবের ওপর নির্ভর করে বসে থাকলে জীবনে সাফল্য লাভ ঘটে না। শেষে রসাতলের অতল গহরে তলিয়ে গিয়ে দৈবের দোহায় পেরে সান্ত্বনা লাভ করে। কিন্তু আমার নিজের কি হলো? আমি তো দৈব মানি না, ভগবানে বিশ্বাস করি না। তবু তো আমার জীবনে সর্বনাশা
দুর্দিনকে ঠেকিয়ে রাখতে পারলাম না। আমার 2 সন্তান গেল, মূল্যবান সম্পত্তির এক বিরাট অংশ গেল চিরদিনের মতো হারিয়ে। কোনো দিন যা স্বপ্নেও কল্পনা করিনি, আমার জীবনে এলো সেই তমসাবৃতা রজনী। আর ঠিক সেই সময় একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বসে আছি, হঠাৎ টেলিফোন বেজে উঠল। রিসিভারটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলাম, কে? জবাব এলো, আমি ভোলানাথ। বললাম, এসো, তোমার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন। ভোলানাথ জবাব দিলে, যাবার উপায় নেই ভাই, তুমি যদি পারো তো একবার এসো। ঠিকানা জানিয়ে দিলে, আর জানালে এক বড় লোকের বাড়িতে ম্যানেজারের চাকরি করছে সে। আগেকার দিন হলে যেতাম কিনা সন্দেহ, এখন আর কোনো আপত্তি করলাম না। সেই দিনই বিকেলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ফটকওয়ালা প্রকাণ্ড বাড়ি, ঠিক আমার বাড়ির মতো দেখতে। মনে হচ্ছে যেন আমার বাড়ির প্ল্যান দেখে বাড়িটা তৈরি। দূরে একজন দারোয়ান দাঁড়িয়ে। গাড়ি গিয়ে দাঁড়াতেই দারোয়ান ফটক খুলে দিয়ে সেলাম করলে না, ভারতীয় কায়দায় নমস্কার করলে হাত জোর করে। বাড়ির উঠোনে গাড়ি গিয়ে দাঁড়ালো। গাড়ি দাঁড়াতেই এক ভদ্রলোক ছুটে এসে আমাকে জিজ্ঞাসা করলে, কাকে চাই? বললাম, ভোলানাথকে। আসুন। বাইরে বসবার ঘর, পরিপাটিভাবে সাজানো। সেইখানে নিয়ে গিয়ে বসালো। পায়ের শব্দে তাকিয়ে দেখি হাসতে হাসতে ভোলানাথ আসছে। অবাক হয়ে গেলাম তার মুখের পানে তাকিয়ে। মনে হচ্ছে যেন 10 বছর বয়স তার কমে গেছে। বললাম, চাকরিটি বেশ ভালোই পেয়েছো বলতে হবে। ভোলানাথ আমার পাশে এসে বসল। বললে, হ্যাঁ, তা পেয়েছি। তার দয়া, তার অসীম দয়া। আবার সেই ভগবান। চা এলো, প্রচুর খাবার এলো। ভোলানাথ বললে, খাও। খাবার ইচ্ছে ছিল না, তবু খেতে হলো। ভোলানাথ হাসতে হাসতে বললে, এটা যদি বর্ষাকাল হতো তাহলে কি করতাম জানো? কি করতে? ভোলানাথ বললে, আমার মনে আছে, বোধহয় 5টি টাকা ধার শোধ করতে যেদিন গিয়েছিলাম তোমার বাড়িতে, সেদিন তোমার কি অবস্থা হয়েছিল। বললাম, মনে আছে। তুমিও কি তার প্রতিশোধ নেবে ভেবেছিলে? ভোলানাথ বললে, ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। কেমন যেন খারাপ লাগলো। মনে হলো তার চেয়ে ঠিক তার উল্টোটা করাই উচিত। বললাম, তাই বুঝি এত খাতির যত্ন? ভোলানাথ হাসতে লাগলো আমার মুখের পানে তাকিয়ে। পবিত্র নির্মল হাসি। আমিও পারতাম এইরকম হাসি হাসতে, এখন আর পারি না। কে জানি কেড়ে নিলে সেই হাসি। হাসতে গেলেই বুকের ভেতর কোথায় যেন একটা বেদনা অনুভব করি। মনে পড়ে আমার মেজ ছেলেটাকে, মনে পড়ে আমার বড় ছেলে এখনো জেল খাটছে, আর 6 মাস পরে সে ফিরে আসবে জানি। তবু মনে হয় তাকেও যেন আমি হারিয়েছি চিরজন্মের মতো। এসব কথা আমি ভুলে থাকতে চাই, তাই মনে মনে খুঁজছিলাম মানুষের সঙ্গ। কিন্তু কোথায় সে মনের মানুষ, যার কাছে নিজের দুঃখের কাহিনী বলেও সান্ত্বনা পাবো? ভোলানাথকে বলবো ভেবে জিজ্ঞাসা করলাম, তোমার একটু সময় হবে আমার কয়েকটা কথা মন দিয়ে শোনবার? ভোলানাথ বললে, নিশ্চয়ই হবে। বলেই সে আমার মুখের দিকে তাকিয়ে বললে, এ কথা জিজ্ঞাসা করলে কেন? পরের চাকরি করো তাই জিজ্ঞাসা করলাম। ভোলানাথ হো হো করে হেসে উঠল। বললে, হ্যাঁ, চাকরি করি সত্যি, কিন্তু সে আমার পর কিনা জানি না। আমি চাকরি করি তাঁর। বলেই চোখ বুজে ওপরের দিকে হাত তুলে প্রণাম করে বললে, সকলের মনিব যিনি, সেই আমার মনিব। তার মানে? ভোলানাথ বললে, তোমাকে মিছে কথা বলেছিলাম। এই যে বাড়ি দেখছো, এ বাড়ি আমার। কথাটা শুনে চমকে উঠলাম।
চকমাবার কথাই, এই বাড়ি ভোলানাথের? সেই ভোলানাথ? নোংরা বস্তির কয়েকটি টিনের ঘর ভাড়া নিয়ে অতি কষ্টে যার দিন চলছিল, 5টি টাকা যাকে আমি একদিন ধার দিয়েছিলাম। ভোলানাথের মুখে শুনলাম যুদ্ধের সময় ঠিকাদারের কাজ করেছিল সে। এমন কাজ সে করেছিল যার জন্যে এখন আর তাকে কিছু করতে হয় না। ভোলানাথ বললে, চেয়েছিলাম তার কাছে, টাকা পয়সা ধন দৌলত চাইনি। চেয়েছিলাম জীবনে একটু শান্তি। চেয়েছিলাম নিশ্চিন্ত হয়ে তাকে ডাকতে। তাই পেয়েছি। আজ আর আমার কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই। অসীম তার কৃপা। জিজ্ঞাসা করলাম, তোমার ছেলেমেয়েরা কি করে? পড়ে? ছেলে মেয়ে কটি? ভোলানাথ বললে, 2টি ছেলে, 1টি মেয়ে। বড় ছেলে ডাক্তারি পাশ করে প্র্যাকটিস করছে, তাকে একটি ওষুধের দোকান করে দিয়েছি। ছোট ছেলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, তাকে বিলেত পাঠিয়ে দিয়েছি। মেয়েটির বিয়ে দিয়েছি ভবানীপুরে। বাপের একমাত্র ছেলে, মস্ত বড়লোক, লোহার কারবার। সেদিক দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে গেছি। একেই বলে ভাগ্য। বললাম, তোমার মতো ভাগ্য নিয়ে খুব কম লোক জন্মগ্রহণ করে ভোলানাথ। তুমি সত্যিই সৌভাগ্যবান। ভোলানাথ সে কথা স্বীকার করলে। বললে, তা সত্যি, কিন্তু তুমিই বা কম কিসে? কম সত্যি ছিলাম না, সৌভাগ্যবান আমিও ছিলাম একদিন। ভোলানাথকে আমার জীবনের দুর্ঘটনার কথা খুলে বললাম। শুনে সে বিমর্ষ হয়ে গেল। আতঙ্কিত যে হলো না তা নয়, তবে কি নিরবিচ্ছিন্ন সুখ সৌভাগ্য মানুষ ভোগ করতে পারে না চিরদিন? বললাম, আমার তো তাই মনে হয়। ভোলানাথ কিন্তু দৃঢ় কণ্ঠে বললে, না, ভগবান অত্যন্ত দয়ালু। জীবনে আমাকে তিনি কম দুঃখ দেননি। দুঃখ দিয়েছিলেন, আবার হাসি মুখে সহ্য করবার শক্তিও দিয়েছিলেন। দুঃখ আমাকে বিচলিত করতে পারে না ভাই। ভোলানাথের কথা শুনে তার মুখের পানে তাকালাম। সত্যি বলছে। আমার মতো দুঃখ সে পায়নি। পেলে বোধ করি সহ্য করবার শক্তির কথা বলতে পারত না। সঙ্গ লাভ করবার জন্যই বোধ করি ভোলানাথের সঙ্গে ঘনিষ্ঠতা আজকাল আমার একটু বেশি হয়ে গেল। মনের কথা মনেই চেপে রেখে এতদিন গুমড়ে মরছিলাম। এতদিন পরে তবু যা হোক একজন মানুষ পেলাম। রোজই আমি যাই ভোলানাথের বাড়ি, ভোলানাথও আসে। সত্য কথা, তা সে যত নিষ্ঠুরই হোক, মুখের ওপর নিঃসংকোচে বলাই ভোলানাথের অভ্যাস। আমি সেদিন বলে ফেললাম, তোমাকে পেয়ে আমার মনের বোঝা অনেকটা হালকা হয়ে গেল ভোলানাথ। এতদিন কেন যে তোমার সঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশিনি কে জানে। ভোলানাথ বললে, আমি গরিব ছিলাম বলে? আজ তোমাতে আমাতে সমান হয়ে গেছি, তাই আর তোমার কোনো সংকোচ নেই। ভোলানাথ একদিন তার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলে। আমার স্ত্রীর সঙ্গেও ভোলানাথের পরিচয় হলো বটে, কিন্তু ছেলেটা মারা যাবার পর থেকে তার মাথাটা কেমন যেন খারাপ হয়ে গেছে। কারোর সঙ্গে ভালো করে কথা বলে না। আপন মনেই অনেক সময় কি যেন সব বকে, অথচ পাগলও তাকে ঠিক বলা যায় না। ডাক্তার দেখিয়েছি, তারা বলেন কিছুই না। সংসারে তার আর যেন কোনো স্পৃহা নেই, কোনো রকমে বেঁচে আছে এই পর্যন্ত। এরকম মানুষের সঙ্গে পরিচয় করা না করা দুই সমান। সেদিক দিয়েও আমার দুঃখ বড় কম নয়। এই রকম জীবন সঙ্গিনী নিয়ে জীবন কাটানো সত্যই কষ্টকর। কাজেই বাড়ির বাইরে যতক্ষণ থাকি ভালোই থাকি। ভোলানাথের বাড়ি যাওয়া আসা আমার বেড়ে গেল। সত্যি বলতে কি, ভোলানাথকে যতই দেখি মনে আমার হিংসা হয়। প্রচুর ঐশ্বর্য, মনের মতো স্ত্রী, পুত্র, সংসার সবই পেয়েছিলাম, কিন্তু কোথায় গেল সেসব? আর যার কিছু ছিল না সে আজ লক্ষপতি হয়ে গেল। হোক লক্ষপতি, হিংসা তার জন্যে নয়। 1,00,000 টাকা আমারও আছে, কিন্তু টাকা কখনো মনে শান্তি এনে দিতে পারে না।
ভোলানাথের মনে শান্তি আছে, এই শান্তির মূল্য অনেক বেশি। তার ওপর হিংসা আমার শুধু এই জন্যই। কথায় কথায় ভোলানাথ দেখি ভগবানের নাম করে, বলে অর্থ বলো, সম্পদ বলো, সুখ বলো, শান্তি বলো, সবই হয়েছে শুধু তারই করুণায়। তবে কি আমি ভগবানকে ডাকি না বলেই আমার এই দুঃখ? ডাকা তো এমন কিছু কষ্টকর নয়, ডাকতেই বা দোষ কি? কয়েকদিন ধরে ক্রমাগত ডাকতে লাগলাম। কখনো কালীকে ডাকি, কখনো দুর্গাকে, কখনো ডাকি কৃষ্ণকে, কখনো মহাদেবকে, আবার কখনো বা সব কিছু একাকার হয়ে যায়। একজনকে ডাকতে গিয়ে আর একজনের মুখ মনে পড়ে। এদের ভেতর কাকে ডাকবো? কার শক্তি সকলের চেয়ে বেশি? কে আমার মনস্কামনা পূর্ণ করতে পারবে? কে আমার মনে শান্তি এনে দেবে কিছুই বুঝতে পারি না। ভাবলাম, মনের ভেতর যখন এই গোলমাল, তখন আর ভগবানকে ডেকে কোনো ফল হবে না। তার চেয়ে ভোলানাথকে একবার জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করতে লজ্জা হয়, ভগবানের স্বরূপ জানি না, ভোলানাথ ভাববে কি? কাজেই লজ্জায় কিছু জিজ্ঞাসাও করলাম না। এদিকে ভগবানকে ডাকাও বন্ধ হয়ে গেল। এমন দিনে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটল, যা আমাকে কিছুক্ষণের জন্য অভিভূত করে ফেললে। সেদিন সন্ধ্যায় ভোলানাথের বাড়ি গেছি। ভোলানাথ বাড়িতে নেই। কখন ফিরবে কেউ কিছুই বলতে পারলে না। কাজেই সেখান থেকে চলে আসা ছাড়া আমার আর উপায় ছিল না। চাকরটাকে বললাম, আমি যাই, দরজাটা বন্ধ করে দে। বাইরে বারান্দার আলোটাও তখন জ্বালা হয়নি, জায়গাটা বেশ অন্ধকার। কর্তা বাড়িতে না থাকলে যা হয়। হঠাৎ আমার পেছনে নারী কণ্ঠের ডাক শোনা গেল, শুনুন। পেছন ফিরেই একটু অবাক হয়ে গেলাম। কে? প্রথমে চিনতে পারিনি। পর্দার আড়ালে দেখলাম মেয়েটি একটু সরে গেল। বাইরের ঘরের আলোটা তার মুখে এসে পড়তেই চিনতে পারলাম ভোলানাথের স্ত্রী। ভোলানাথ কাছে না থাকলে তাকে আমার সামনে এসে দাঁড়াতে কখনোই দেখিনি। দেখলাম আজ এই প্রথম। নীল রঙের পর্দার পাশে দাঁড়িয়ে তিনি বললেন, ঘরের ভেতরে আসুন, কথা আছে। গেলাম। সোফাটা দেখিয়ে দিয়ে বললেন, বসুন। বসলাম। এত ভালো করে তাকে আমি কখনো দেখিনি। লাল চওড়া পাড় সাদা একটি শান্তিপুরের শাড়ি পরেছেন। সাদা ধপধপ করছে গায়ের রং। হাতে এক হাত সোনার চুড়ি। কপালে গোল একটি ছোট সিঁদুরের টিপ। মাথার চুল এখনো কালো, আর সেই কালো চুলের ফাঁকে ফাঁকে দুটি কানে হীরের টাপের ওপর আলো পড়ে ঝিকমিক করছে। কোথায় সেই লজ্জাবতী পল্লী বধূ? এ যেন সে মেয়ে নয়। ভাগ্য যার ভালো, তার সবই ভালো হয়। বললাম, বলুন, কি বলবেন? তিনি আমার আরো কাছে এগিয়ে এলেন। দেখলাম বাড়ির ভেতরের দিকের দরজা দুটো বন্ধ করে দেওয়া হয়েছে। একবার তিনি সেই দিকে তাকালেন, তারপর কি যেন বলতে যাচ্ছিলেন। এমন সময় দেখা গেল চাকরটা বোধহয় সেই দিকে আসছিল, ঘর বন্ধ করবার জন্যে। গিন্নি বললেন, এখন যাও, এখানে এসো না। চাকরটা চলে যাচ্ছিল। তিনি ডাকলেন, পাঁচু। পাঁচু ফিরে দাঁড়ালো। গিন্নি বললেন, এ ঘরে এখন কাউকে আসতে দিও না। তারপরেই তিনি আমার মুখের পানে তাকিয়ে অনুনয়ের সুরে বললেন, আমি আপনাকে যে কথা বলবো, বলুন। আপনি কাউকে বলবেন না? বললাম, না, বলবো না। আপনার বন্ধুকেও বলতে পারবেন না? বলবো না। চকিতায় হরিণীর মতো আবার তিনি এদিক ওদিক একবার ভালো করে দেখে নিলেন। তারপর আমার আরো কাছে সরে এলেন। তার শাড়ির আঁচল আমার গায়ে এসে ঠেকছে। বললেন, না, দোরটা বন্ধ করে দিয়ে আসি। বলেই তিনি বাইরের খোলা দরজাটা বন্ধ করে ছিটকিনি এঁটে দিলেন। সর্বনাশ! আমার বুকের ভেতরটা
ঢিপ ঢিপ করতে লাগলো। পেছন ফিরে যখন তিনি দৌড় বন্ধ করছেন, আমি বেশ ভালো করে তাকে দেখে নিলাম। এই মেয়ের এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ের বিয়ে হয়ে গেছে। দুদিন পরে নাতি নাতনিতে ঘর ভরে যাবে। বিশ্বাস করবার উপায় নেই। দৌড় বন্ধ করে তিনি ফিরে এলেন আমার কাছে। বললেন, কি ভাবছেন? ভাবছেন বুঝি মেয়েটা কি বেহায়া, কিরকম নির্লজ্জ, তাই না? বললাম, না, তা নয়। শুধু ভাবছি, ভোলানাথ যদি এক্ষুনি ফিরে আসে, ধরুন এইরকম অবস্থায় যদি সে আমার মুখের কথাটা তিনি কেড়ে নিলেন। বললেন, দেখতে পায়? এই তো। না, দেখবে না। ছেলে বউ মেয়ে জামাই কেউ নেই বাড়িতে। আপনার কোনো ভয় নেই। বলেই তিনি আমার পাশে এসে বসলেন। বসলেন আমার গা ঘেঁষে। বললেন, এবার বলুন, আপনার বন্ধুকে তো আপনি অনেক দিন থেকে চেনেন। বলুন তার স্বভাব চরিত্র কেমন? বললাম, ভালো, খুব ভালো। তিনি বললেন, বেশ জোর দিয়েই বললেন, কিছু জানেন না আপনি। অবাক হয়ে গেলাম তার কথা শুনে। তিনি আবার বললেন, ডুবে ডুবে জল খায় আপনার বন্ধুটি। বিয়ে হবার পর থেকে আমি জ্বলে পুড়ে মরে গেলাম। বললাম, না না, এ কি কথা বলছেন আপনি? ঠিকই বলছি, আমি তার স্ত্রী। আমি তাকে চিনি না? সত্যিই তো, স্ত্রীর চেয়ে অন্তরঙ্গ আর কে থাকতে পারে? বললেন, জানেন তিনি কোথায় গেছেন? বললাম, না, জানি না। থিয়েটারের নাম করে বেরিয়েছেন। টিকিট কেটে বসেছেন হয়তো 5 মিনিটের জন্যে। তারপর বাস, সেখান থেকে বেরিয়ে ঠিক জায়গায় গিয়ে হাজির হয়েছেন। বললাম, যেখানেই যান, গাড়ির ড্রাইভার ঠিক জানবে। তাকে চুপি চুপি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন। তিনি বললেন, সে কি আর আমি বাকি রেখেছি কিছু করতে? ওই যে নন্দ ড্রাইভার দেখছেন, ওকে কি আমি কম টাকা খাইয়েছি? হিসেব করে দেখলে বুঝতে পারবেন। 5,000 টাকা দিয়েছি ওকে চুপি চুপি। বলেছে, সবই বলেছে ও আমাকে। তারপর বুঝতেই তো পারছেন, মানুষের টাকার লোভ। টাকা খাবার জন্যে নন্দ আমাকে মিছে কথা বলতে আরম্ভ করলে। সেসব অনেক কথা। তখন আমি নন্দকে টাকা দেওয়া বন্ধ করলাম। বললাম, আচ্ছা, এমনও তো হতে পারে টাকার লোভে নন্দ আগাগোড়াই মিছে কথা বলেছে। কিছুতেই সে কথা তিনি বিশ্বাস করলেন না। বললেন, না, আগাগোড়া বলেনি। শেষের দিকে মিছে কথা বলে আমার কাছ থেকে 100-2 টাকা বের করে নিয়েছে। তা নিগ্গে, মরুগ্গে, ওর জন্যে আমার অনেক টাকাই অনেকে খেয়েছে। এই বলে তিনি কি যেন ভাবলেন। মুখের চেহারা তার চিন্তায় ম্লান হয়ে গেল। বললেন, আমার রাজপুত্রের মতন 2 ছেলে, রাজকন্যার মতন মেয়ে জামাই, এই এত এত টাকা, গাড়ি বাড়ি, অভাব আমার কিছুই নেই। বাইরে থেকে দেখলে ভাববেন আমার চেয়ে সুখী বোধহয় পৃথিবীতে কেউ নেই। কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি দিন রাত শুধু কেঁদে কেঁদে মরি। এই সব ধন দৌলত মনে হয় বিষ। কিছু যদি না থাকতো আমার, আমি যদি দিন দরিদ্র কেরানির বউ হয়েও স্বামীর গর্ব করতে পারতাম, যদি জানতাম আমার স্বামী আমায় ছাড়া আর কারো নয়, তাহলে বোধহয় আমি আর কিছুই চাইতাম না। এর চেয়ে বড় দুঃখ মেয়েদের আর কিছুই নেই। বলতে বলতে চোখ দুটো তার জলে ভরে এলো। আঁচল দিয়ে চোখ মুছে বললেন,
তিনবার আমি মরতে গিয়েছিলাম, কিন্তু কপালে মরণ না থাকলে মানুষ মরতে পারে না। এইটি আমি বেশ ভালো করে বুঝে নিয়েছি। দেখুন, আপনি আমার বড় দাদার মতো। যে কথা কাউকে বলা যায় না, সেই কথা আমি আপনাকে বললাম। এ কথা যেন কেউ জানতে না পারে। আর যে জন্যে বললাম তাও বলি। বললাম, বলুন। তিনি বললেন, আপনার বন্ধু আপনাকে খুব ভালোবাসে। আপনি যদি একটু চেষ্টা করেন তো পারবেন। আপনি আমাকে বাঁচান। জিজ্ঞাসা করলাম, কেমন করে? এ ব্যাপারে আমি কি করতে পারি বলুন? আপনি ইচ্ছে করলে পারেন দাদা। আপনাকে আমি দাদা বলে ডাকছি। এই আপনার দুটি হাতে ধরে বলছি, আপনার বন্ধুর এই দোষটি আপনি ছাড়িয়ে দিন। ও পথ থেকে ওকে ফিরিয়ে আনুন। বলেই তিনি আমার হাত দুটো জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলেন। টস টস করে দুফোঁটা চোখের জল আমার হাতের ওপরেই পড়ল। বললাম, চেষ্টা করব। আমার হাত দুটো ছেড়ে দিয়ে তিনি বললেন, আমি আপনার... কথাটা আর তিনি শেষ করতে পারলেন না। ঠোঁট দুটি থরথর করে কাঁপতে লাগলো। কান্নার বেগ অতি কষ্টে সংবরণ করে তিনি শুধু অস্ফুট কণ্ঠে উচ্চারণ করলেন, এবার পালাই। বলেই একরকম ছুটে দরজা খুলে বেরিয়ে গেলেন। আমি হতবাক হয়ে চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। তারপর বাইরের দরজা খুলে বেরিয়ে এলাম ভোলানাথের বাড়ি থেকে। বিচিত্র এই পৃথিবী, বিচিত্র এই পৃথিবীর মানুষ। তার চেয়েও বিচিত্র মানুষের জীবনের রহস্য। মানুষের কতটুকুই বা আমরা দেখি, কতটুকুই বা চিনি। ভোলানাথ সম্বন্ধে যা শুনলাম, বিশ্বাস করতে মন চায় না। হয়তোবা সত্য, হয়তোবা সত্য নয়। কিন্তু ভোলানাথের স্ত্রীর মনে সুখ নেই। স্বামী, পুত্র, কন্যা, প্রচুর ঐশ্বর্য। আপাত দৃষ্টিতে মনে হয় দুঃখের লেশমাত্র নেই তার জীবনে। কিন্তু প্রাণান্তকর বেদনার ভার লাঘব করবার জন্যে পরপুরুষের হাত ধরে যেসব কথা সে বলে গেল, তার এক বর্ণ মিথ্যা নয় তার কাছে। মিথ্যা নয় তার চোখের জল। সারা রাত্রি আমার ঘুম হলো না। শুধু ভাবলাম, এর প্রতিকার আমি কি করতে পারি। তার পরের 3টি দিন ভোলানাথের সঙ্গ ছাড়লাম না। একদিন বললাম, চলো থিয়েটারে যাই। ভোলানাথ তৎক্ষণাৎ রাজি হলো। নিজেই টাকা দিয়ে টিকিট কিনলে। বললে, আমার জীবনের এই একটিই মাত্র শখ। আমি খুব ভালোবাসি থিয়েটার দেখতে। থিয়েটার করবার জন্য ছেলেদের ক্লাবে কত যে টাকা দিয়েছি। ইচ্ছে আছে নতুন নাটক লিখবার জন্য নাট্যকারদের মোটা টাকা পুরস্কার দেব। থিয়েটারের অভিনয় নিয়ে আলোচনা হলো। নাটক নিয়ে আলোচনা করলাম। ভোলানাথ মূর্খ নয়। বললে, নাটক আমাদের সমাজ জীবনের প্রতিচ্ছবি। এর উদ্দেশ্য শুধু আনন্দ বিতরণ নয়, মানুষের কল্যাণ করবার ক্ষমতা যদি কারো থাকে তো আছে এই নাটকের আর নাট্যমঞ্চের। কথা আর ভোলানাথের শেষ হতে চায় না। মশগুল হয়ে গেল সে নাটকের আলোচনায়। এ কি তার অভিনয়? বিশ্বাস করতে মন চায় না। সেদিন সন্ধ্যায় ভোলানাথের বাইরের ঘরে বসে আছি। নিজে টিকিট কিনে সেদিন সে আমাকে থিয়েটার দেখিয়েছে। আজ আমি দুজনের সিনেমার টিকিট কিনে এনেছি। ভোলানাথের মনের কথা জানবার সুযোগ খুঁজছি। তার স্ত্রীর অন্তর্দাহের মূলীভূত কারণ যদি কোথাও থাকে তো তা আছে ভোলানাথের মনে। তারই সূত্র অনুসন্ধান করছি। দুটি মেয়ে এসে দাঁড়ালো দোরের বাইরে। দুজনেই তন্বী তরুণী। একজনকে সুন্দরী বলা চলে, আর একজন তার বিপরীত। ঘরে ঢুকে তারা পায়ে হাত দিয়ে প্রণাম করলে ভোলানাথকে। বললে, তারা আসছে বাগবাজার থেকে, নারী কল্যাণ সমিতির সভ্যা তারা। এবছর তাদের বার্ষিক অনুষ্ঠানের সভায় ভোলানাথকে তারা সভাপতি করতে চায়। ভোলানাথ কিছুতেই রাজি হবে না। শেষে অতি কষ্টে অনেক কিছু বলে কয়ে তারা রাজি করিয়ে উঠে গেল।
ভোলানাথ হাসতে হাসতে বললে, এত লোক থাকতে আমাকে সভাপতি করতে চায় কেন বলতে পারো? বললাম, কেমন করে জানবো বলো? ভোলানাথ বললে, কিছু টাকা আদায় করবে। দেবে তুমি? ভোলানাথ বললে, নিশ্চয়ই দেব। আর দেরি করলে সিনেমায় যাওয়া হবে না, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। ভোলানাথ কাপড় জামা পরবার জন্যে বাড়ির ভেতরে চলে গেল। এদিকে দরজা দিয়ে ঢুকলেন তার স্ত্রী। বললাম, আসুন। তিনি বললেন, দেখলেন তো, বাড়ি পর্যন্ত আসতে আরম্ভ করেছে। বললাম, আগে না, ওরা এসেছে নারী কল্যাণ সমিতি থেকে। তিনি বললেন, ছল, ওসব ছল। সমিতি টমিতির নাম না করলে আসবে কেমন করে? আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। সভাপতি না হাতি। পেতনিটার সাজগোজের ঘটা দেখলেন? যা ঘটা দেখতে পারি না, যা সহ্য করতে পারি না, তাই। ছি 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 ছি। আর বাকি কিছু রইল না দেখছি। বাড়িতে পর্যন্ত আসতে আরম্ভ করলে এইবার। ভেবেছিলেন ভোলানাথ আসবার আগেই তিনি পালিয়ে যাবেন ঘর থেকে, কিন্তু কথা বলবার ঝোঁকে তিনি বুঝতে পারেননি ভোলানাথ বাইরে বেরোবার জন্যে তৈরি হয়ে ঘরে ঢুকে পড়ল। ধরা পড়ে গেলেন তিনি। ভোলানাথ বললে, কি বলছো? কিছু না, বলে তিনি বেরিয়ে গেলেন। ভালোই হলো, ভোলানাথকে খোলাখুলি বলবার একটা সুযোগ পেলাম। গাড়িতে উঠে ভোলানাথকে বললাম, মেয়েদের সঙ্গে তুমি মেলামেশা করো? উনি পছন্দ করেন না। ভোলানাথ হাসলে, হেসে বললে, সেরকম চোখে মেয়েদের তো দেখিনি কোনোদিন। তাছাড়া এখন কি আর সেসবের বয়স আছে রে ভাই? বললাম, উনি তোমাকে সন্দেহ করেন। ভোলানাথ হো হো করে হেসে উঠল। বললে, একটা কিছু করতে তো হবে। বললাম, তুমি যে হাসছো। ভোলানাথ বললে, হাসবো না, হাসির কথা যে। দেখো, ভগবান মানুষকে সুখ দেন, দুঃখ দেন। আমার ওপর তার অসীম কৃপা। দুঃখ তিনি আমাকে দেননি। যদি বা যৎ সামান্য দিয়েছিলেন প্রথম জীবনে, এখন এই শেষ জীবনে দুহাত ভরে দিয়েছেন আমাকে অজস্র সুখ, অনন্ত শান্তি। কিন্তু দুঃখ ছাড়া সাধারণ মানুষ থাকবে কেমন করে? তাই তিনি না দিলে কি হবে? আমার স্ত্রী একটা মস্ত বড় দুঃখ তৈরি করে নিয়েছেন কাঁদবার জন্যে। বললাম, উনি তো একা কাঁদেন না, তোমাকেও তো কাঁদান। ভোলানাথের মুখে আবার সেই পবিত্র নির্মল হাসি। বললে, পাগল হয়েছ? আমি কাঁদতে যাব কোন দুঃখে? যা মিথ্যা বা সত্য নয়, তার ভয়ে আমি কাঁদবো কেন? বললাম, তার ভুল তো তাকে বুঝিয়েও দিতে পারো। কেন বুঝবে সে? ওই তো তার নেশা, ওই তো তার একমাত্র আনন্দ। বললাম, তবু এ ভুল তোমার ভেঙে দেওয়া উচিত। ভোলানাথ বললে, ভুল একদিন ভাঙবেই, নেশা একদিন ছুটবেই। সেদিন সে আবার কাঁদবে, সেই কান্নায় সে শান্তি পাবে। এ দুঃখ তাকে ভোগ করতে দাও, এ তার নিজের তৈরি। এর একটা মোহ আছে, এ তার দুঃখ বিলাস।